ডিজিটাল নকলের সাজা যুক্ত করে মন্ত্রিসভায় পাবলিক পরীক্ষা আইন পাশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের। ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে শামা ওবায়েদের বৈঠক। বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারতের জন্য হতে পারে অস্বস্তির কারণ। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে সতর্কতা, জানিয়েছে ডিএমপি। যাত্রাবাড়ি থেকে পুলিশের লুঠা অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 4। স্বাগত দুপুরের বুলেটিনে, আমি তানিয়া হারুন এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। মন্ত্রিসভায় পাশ হয়েছে পাবলিক পরীক্ষা আইন, যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে, আর সেভাবেই সরকার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে থাকে, সেজন্য মিড ডে মিল এবং তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয়, সেজন্য নেই লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফর স্পোর্টস কালচার। এমনকি আমরা স্পোর্টসে সাঁতার, দাবা, এগুলি সব কিছুই আমরা ইনক্লুড করতে যাচ্ছি ফ্রম দ্য প্রাইমারি লেভেল। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকেই। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোস হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে তাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শামা ওবায়েদ। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তারা। বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নৌবাহিনীর নতুন হাঙর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরে সক্রিয় উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করেছে। সম্প্রতি চায়না থেকে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে নতুন হাঙর শ্রেণীর প্রথম সাবমেরিন। কলম্বো ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মর্নিং এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সাবমেরিনের মাধ্যমে 1971 সালের পর এবারই প্রথম বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় পাকিস্তান। সম্প্রতি কলম্বো বন্দরে এক অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার ওমর ফারুক এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পাকিস্তান তাদের নৌবহরে এই শ্রেণীর মোট 8টি সাবমেরিন যুক্ত করবে। এর ফলে বঙ্গোপসাগরের মতো দূরবর্তী অঞ্চলেও পাকিস্তানের অপারেশনাল পরিধি বাড়বে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে, বঙ্গোপসাগর নয়াদিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এখানে ভারতের ইস্টার্ন নেভাল কমান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তাই এই জলসীমায় পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় দেশের নিজস্ব জলসীমার বাইরে যে কোনো দেশের সামরিক নৌযান চলাচল করতে পারে। আইনি এই স্বাধীনতার পাশাপাশি কৌশলগত দিক থেকেও পাকিস্তানের এই সাবমেরিনগুলো বেশ আধুনিক। এতে রয়েছে এআইপি প্রযুক্তি, যার কারণে এগুলো দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই পরিকল্পনা এমন এক সময় সামনে এলো যখন বাংলাদেশের সঙ্গে দেশটির যোগাযোগ বাড়ছে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি সমুদ্র বাণিজ্য শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটও চালু হয়েছে। একই সাথে মংলা পোর্টে পাকিস্তানি জাহাজের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং 2025 সালের নভেম্বরে 1971 সালের পর প্রথম কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে আসে। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ঢাকা নিজেই এখন ইসলামাবাদের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দিতে দর কষাকষি করছে, যার মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার বিষয় রয়েছে। তবে পাকিস্তানকে কোনো সামরিক সুবিধা দেওয়ার ইঙ্গিত দেয়নি বাংলাদেশ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা অর্জন না হলেও ধীরে ধীরে মনোবল ফেরাতে কাজ করছে পুলিশ। নিয়মিত অভিযানে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র, 77 রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় সন্ত্রাসী সজলকে। তার দেয়া তথ্য অনুযায়ী স্বামীবাগের একটি বাসা থেকে অপর 3 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। সজল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। রাজধানীর বাংলা মোটর ও কারওয়ান বাজার সড়কে লাগানো AI ক্যামেরা বন্ধের তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে 2টি স্থানেই সড়কবাতি সচল দেখা গেছে। নিয়ম মেনে চলাচল করছে যানবাহনও। দায়িত্বরত ট্রাফিক সদস্যরা জানিয়েছেন, অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ও AI ক্যামেরা সচল রয়েছে। তবে গত বুধবার কারওয়ান বাজার মোড়ের লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। অল্প সময়ের মধ্যেই তা মেরামত করা হয়। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সড়ক থেকে AI ক্যামেরা তুলে নেয়ার কোনো প্রশ্নই আসে না, বরং পর্যায়ক্রমে পুরো রাজধানীতেই AI ক্যামেরা বসানো হবে। এখনো পর্যন্ত রাজধানীর 76টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধি সম্পন্ন এই ক্যামেরা বসানো হয়েছে। আমাদের এখানে লাইট, সিগন্যাল লাইট কিংবা AI সবকিছু সচল ভালো আছে, কিন্তু AI ব্যবস্থা আসার পর থেকে এই সিগন্যালে বলেন দেখবেন সব দিকেই গাড়ির চলাচলটা একটা রেশিও অনুযায়ী হচ্ছে, সব দিকে সুন্দরভাবে গাড়িগুলো যেতে পারতেছে এবং খুব দ্রুতই আমাদের এই জ্যামটা হ্রাস হওয়ার কি মনে হয় মিনিমাইজ হয়ে যাচ্ছে। রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কম থাকলেও মাছ মাংসের দাম চড়া, ঊর্ধ্বমুখী তেলের দাম। বাজারে স্বস্তি ফেরাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতিতে বেড়েছে দাম। ছুটির দিনের অন্যতম কাজই হলো বাজারের ব্যাগ নিয়ে ছোটা। মাসের শুরুর দিকে যতটা ভিড় থাকে মাসের শেষে তেমন থাকে না, কারণ এ সময় চাকরিজীবীদের পকেট থাকে শূন্য। তাহলে বাজার কি ঊর্ধ্ব কি কম, এটার সাথে তো টাকা না থাকলে সম্পর্ক নাই। নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, চিনির দাম স্থিতিশীল থাকলেও লবণ ও তেলের দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তি মিলেছে। কাঁচামাল, সবজি এগুলি আমদানির উপর নির্ভর, কমে বাড়ে। সবজির দামটা মানা যায়। আগে 1 কেজি পটল আমার 80 টাকা করে কিনা লাগতো, এখন দেখা গেছে 40 টাকাতেই পটল কিনা যাচ্ছে। বেশি কম এরকম আমার মনে হইতেছে না। ঈদের আগেও যতটুকু কিনেছি সেই তুলনায় বাজারে আসলে দাম বাড়ছে। তবে ছুটির দিনে তুলনামূলক ক্রেতা কম থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। বাজারে মানুষ আসতেছে না, প্যাক কেদা ময়লা। গত সপ্তাহে লাভ হচ্ছে 70-60, আজকে বিক্রি করতে আসছি 50 টাকা। জাল লাগে বর্তমানে 2 কেজি হয় না 1 কেজি। সবজির দামের ঠিক উল্টো চিত্র মাছ ও মাংসের বাজারে। হঠাৎ করেই দামের ঊর্ধ্বগতি। বিশেষ করে ছোট মাছ, তেলাপিয়া, পাঙ্গাস সহ বেশ কিছু মাছের দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। একই হারে পাল্লা দিচ্ছে মাংসের বাজারও, তবে দেশীয় মাছের চেয়ে ভারতীয় মাছের দাম কম। ইন্ডিয়ান মাছটার দাম কম,
আর আমরা যেটা অরিজিনাল দেশি মাছ, ওই মাছের দাম কিন্তু কম না, কারণ নদীতে মাছ কম। মাছ যদি ভরপুর থাকতে তাহলে দামও কম থাকতে আমরা দামে কমে বেচতাম। মাছটা কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। এমন দাম মানে অনেক মাছ কিনতে গেলেও ফিরে আসতে হইতেছে। আগে তো মাছ বেশি ছিল না, পরিমাণে কম মাছ। মাছের দামটা একটু কমলে ভালো হয় আর কি। ক্রেতাদের অভিযোগ মেনে নিয়েছেন বিক্রেতারাও। বাড়তি দামের জন্য দুষছেন কম সরবরাহ আর উৎপাদন খরচ এবং পরিবহন ব্যয় বৃদ্ধিকে। ঈদের পরে একটু বাজার খারাপই থাকে, কুরবানির সবার ফ্রিজে গোছ আছে। গত সপ্তাহে যা ছিল 4-5 টাকা এদিক সেদিক হয়েছে আর কি। সব মুরগি, সর্বমুরগি, লিয়ার, ব্রয়লার, কক, সোনালী সবটারই। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও দৃশ্যমান করা বর্তমান সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের শিল্প বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। তিস্তা ব্যারেজ ও তিস্তা নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। সকালে তিস্তা ব্যারাজ এবং তিস্তা নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরে জমিনে পরিদর্শনে নীলফামারীতে যান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টার ব্যবধানে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিলেটে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 261 জন। 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে 2 জন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে আরও 69 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বাথরুম ও টয়লেটগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বেশিরভাগ বাথরুমের ফ্লাশ ও পানির লাইন অকেজো থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই জেলার 25 লাখ মানুষের একমাত্র চিকিৎসার ভরসা মৌলভীবাজার জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর অভাবের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে নোংরা বাথরুম থেকে। নিয়মিত বাথরুমগুলো পরিষ্কার না করায় হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। আর মহিলা অর্থোপেডিক ওয়ার্ডের বাথরুম নষ্ট থাকায় পা ভাঙা রোগীদের নিতে হয় অন্য বাথরুমে। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে রোগী ও স্বজনদের মাঝে। বাথরুম পরিষ্কার না, আজকে তো সাধারণ বাক্যও পরিষ্কার আছে, অনেক ময়লা বাথরুমের মাঝে, মানুষও বেশি, পায় পরিষ্কার না। রুমে অনেক ময়লা আবর্জনা ফেলে আছে আর চতুর্দিক দিক দিয়ে গন্ধ আসতেছে। বাথরুমে আমরা রোগী বইয়া নিতে হলেও যে আরো বইয়া নিতে হয় আর কি, আমরা কষ্ট হয়। কোনো অসুস্থ মানুষ গিয়া অসুস্থ হয়ে যাব, এরকম পরিবেশ। আর মানুষ তার পরিবেশটা দেওয়া হয় হসপিটালের মধ্যে ভালো একজন মানুষ হয়ে যায়, এখানে যে বসতে পারবে এ ধরনের অবস্থা নাই। এসব সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, 250 শয্যার বিপরীতে প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট রয়েছে। নোংরা পরিবেশের কারণে হাসপাতালে নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে রোগীদের। পিডব্লিউডিকে সব তালিকা দেওয়া হয়েছে, আর নতুনভাবে যেন কাজ সম্পন্ন করা হয় সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। আমাদের অনেক প্রবলেম আছে, বিশেষ করে আমাদের ওয়াশরুমগুলো অনেক টাইলসের প্রবলেম, অনেক পুরনো বিল্ডিংয়ের ফ্লোরসগুলো এখনও সেই আগের মতো কালো রঙের আছে, যেটাতে মোজাইকও নেই, টাইলসও নেই। তো পিডব্লিউডিকে আমরা সব তালিকা দিয়েছি এবং ওনারাও কাজ শুরু করেছেন। আমরা জিনিসটা সুন্দরভাবে যেন কাজটা হয় এবং আমাদের যে ডিমান্ড বা যেটা প্রবলেমটা আছে, প্রবলেমটা যেন ফুলফিল হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। দ্রুত সংস্কার ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে বাথরুমগুলো ব্যবহারের উপযোগী করার দাবি রোগী ও স্বজনদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নদী খাল পুনরুদ্ধার ও খননে কাজ করছে সরকার। সকালে মুন্সিগঞ্জের মীর কাদিমে নয়ন খাল খনন কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকার স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জলপথ পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি খনন কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে। জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এই কর্মসূচিগুলোর মধ্যে এটা একটি অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছে। দুপুরে নারায়ণগঞ্জ জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সভায় কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। দুপুরে বুলেটিনে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। টেটা যুদ্ধে রক্তাক্ত ব্রাহ্মণবাড়িয়া, চলতি বছরেই শতাধিক সংঘর্ষে নিহত ৩৯, নিরুপায় পুলিশ, সুশিক্ষা ও মূল্যবোধ প্রসারের তাগিদ। আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ কিংবা কোনো তুচ্ছ ঘটনায় ট্যাঁটা বল্লম যুদ্ধ, প্রাণহানি, এরপর পাল্টাপাল্টি মামলা, জীবিকা নিয়ে অনিশ্চয়তা। অনেকের কাছে হাসাহাসির বিষয় হলেও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলার মানুষকে বিপদগ্রস্ত করেছে এই সামাজিক দাঙ্গা। সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এসব সংঘর্ষ কমানো সম্ভব বলছেন সচেতন নাগরিকরা। সংঘর্ষে জড়ানো রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি উপজেলায়। পান থেকে চুন খসলেই দা, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় মরণাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুগ যুগ ধরে চলা এসব সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। জেলা পুলিশ জানিয়েছে চলতি বছরেই 10 জুন পর্যন্ত সংঘর্ষ হয়েছে শতাধিক। এতে প্রাণ হারিয়েছেন 39 জন, হত্যা মামলা হয়েছে 38টি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ, নবীনগর, সদর, বিজয়নগর ও বাঞ্ছারামপুরে টেটা যুদ্ধ বাধে অহরহ। এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠীগত দাঙ্গার ঘটনা বেশি। একজনের প্রতি আরেকজন যে একটা মহব্বত, মায়া, জিনিসটা খুব কম, যার ধরনে তুচ্ছ ঘটনা করিয়া কেন্দ্র করেও একটা ঝগড়া লেগে যায়। এলাকার বিরাট একটা লজ্জা আর বিরাট একটা দুর্নাময়। বললাম একটা কুচি ডুরি এটা এগুলা বানায় না, আমরা থানা থেকে সোয়াল থানা থেকে নিষেধ। সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে এসব সংঘর্ষ কমানো সম্ভব বলছে সচেতন নাগরিকরা। আগে থেকে এখন অনেক বেশি আমরা শিক্ষিত এবং লিটারেসি হার অনেক বেশি, কিন্তু সুশিক্ষাটা খুব জরুরি এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে যে শিক্ষা সেটা খুব বেশি জরুরি। যে হারে যে সংঘর্ষ কলহ চলছে, এটা যদি আমরা ইনহেরিয়েন্ট ধারণ করি তাহলে আসলে আমরা সভ্য জাতি হিসাবে, সভ্য মানুষ হিসাবে কিন্তু নিজে পরিচয় দিতে পারবো না। এসব সংঘর্ষের ঘটনায় অনেক সময় নিরপরাধ মানুষও আসামি হয়ে যাচ্ছে, অনেকে হয়রানিও হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে, বলছেন পুলিশ সুপার। গোষ্ঠীগত যে একটা আধিপত্য, এই আধিপত্যটাকে ধরে রাখার একটা কালচার এখানে রয়েছে, কিন্তু আলটিমেটলি অত্র এলাকার লোকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেরই হয়তো সুন্দর ভবিষ্যৎ হওয়ার সুযোগ ছিল, কিন্তু একবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসার কারণে অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। সংঘর্ষ থামাতে কামারদের দেশীয় অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করা, ব্যবহৃত বাঁশ বিক্রি বন্ধ ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ নানা উদ্যোগ নিচ্ছে পুলিশ। তবুও থামানো যাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ সংঘর্ষ, টেটা যুদ্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কিশোরগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি ও ছিনতাই। দিন রাত নেই চুরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগত সম্পদ। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সব জায়গায় বিরাজ করছে চরম আতঙ্ক। সম্প্রতি সদর থানা এবং আশপাশের এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিশোরগঞ্জ সদর থানা এলাকার কালীবাড়ি মোড় এবং থানার আশপাশে প্রায় চুরি হচ্ছে। সম্প্রতি থানা সংলগ্ন বিভিন্ন দোকান এবং থানা এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা।
একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরাও। আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। টিন কেটে নিচে আবার গ্রিল ছিল, ওই গ্রিল কেটে ঢুকে আমার ভিতর থেকে ওই যে টাকা ছিল প্রায় 5 লাখের কাছাকাছি আনুমানিক, 4.5 উপরে এই টাকা নিল। আমার মনিটরটা চলে নিয়ে গেছে, আমার বেসিনের কলটা ভাঙিয়ে ফেলাইছে, আর আমার ক্যাশে টাকা ছিল ওটি নিয়ে গেছে। এই চুরি বৃত্তি যদি বন্ধ না হয় তাহলে এই রোডে ব্যবসা করাটাও কঠিন, বসবাস করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা যে ব্যবসায়ী যারা আছি সবাই আতঙ্কিতের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। কোন সময় কার দোকানে চুরি হয়ে যা তাও আমরা বুঝতে পারতেছি না। অভিযোগ রয়েছে, প্রায় প্রতি রাতেই সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ, কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশু চুরির ঘটনা ঘটছে। বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এখানে কিছু উশৃঙ্খল ছেলেপেলেরা এই ধরনের ঘটনা ঘটে, এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটছে। মসজিদ থেকে ভেঙে অনেক টাকা নিয়ে গেছে, এই মসজিদের তার নিচে থেকে এই বাড়ি একটা তার নিচে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক ও ক্রমবর্ধমান বেকারত্বের কারণে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা। পাশাপাশি পুলিশের হয়রানির আশঙ্কায় থানায় অভিযোগ দেওয়ার প্রবণতাও কমে যাচ্ছে। যাদের বাসায় চুরি হচ্ছে এরা অনেক সময় যা আমার 20-50 হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি আইনের আশ্রয় নিব না, আমি পুলিশের দ্বারস্থ হব না, এটাও তারা পুলিশকে ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি ছিনতাই রোধে নিয়মিত কাজ করছে পুলিশ। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। প্রতিদিনই কোনো না কোনো অপরাধীকে আমরা গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি। আশা করি অচিরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং জনমনের স্বস্তি ফিরে আসবে। সাধারণ মানুষের প্রশ্ন, টহল জোরদার হওয়ার পরও কেন থামছে না চুরি ছিনতাই? দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নিরাপদ পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের কাছে জিম্মি কৃষকরা। দিনের পর দিন ঘুরেও মিলছে না সংযোগ, মিললেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়ম থেকে মুক্তি চান কৃষকরা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের নাহিদা খাতুন মধ্য বয়সেও হাল ধরেছেন সংসারের। ধার দেনা করে কেনেন সেচ পাম্প। বিদ্যুৎ সংযোগ পেতে 5টি খাম্বা বসাতে জমা দেন 2,48,000 টাকা। টাকা পেয়েও পুরো কাজ সারেনি ভেড়ামারা জোনাল অফিস। বসিয়েছে 4টি খাম্বা। নাহিদাকে বাড়তি 48,000 টাকা ফেরতও দেয়নি। পুরো সংযোগ না পাওয়ায় নাহিদা তার সেচ পাম্পটি চালু করতে পারেননি। খুব কষ্ট করে লাভের পরে সুদের পর টাকালি ধরেন আমি এটা করেছি, তাহলে অফিস আমাকে ধরেন 5টা পুলের টাকালি আমাকে 4টা পুল দিছে, তাহলে আমি একটা পুলের আমি টাকা ফেরত পাবো। অফিসে তা বলি ধরেন ফিরাই দিচ্ছে, যে টাকা এত টাকা লাগিয়েছে পুলের এত টাকা তা বলি ধরেন ফিরাই দিচ্ছে, টাকা আমাকে দিচ্ছে না। মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকার কৃষক রাশিদুজ্জামান সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভেড়ামারা জোনাল অফিসে। খরচ বাবদ 45,000 টাকা জমাও দেন, তবে 2 মাস পেরিয়ে গেলেও পাননি কোনো সংযোগ। 30-40 বিঘা মতো জমি আমার এখান থেকে আবাদ হবে। এ দেখেন একটা ফসল উঠে গেছে, অলরেডি আর একটা ফসলের সুবিধা আমি নিতে পারতাম, কিন্তু এই আজ আসছে কাল আসছে করে করে বিলম্ব হওয়ার কারণে আমার তো একটা ফসলই মার হয়ে গেল। 3-4 দিন করে গিয়েছি অফিসে এখন বলতে যে এই 5 পুলে এই টাকা দিতে পারবো না, এটা করে আমাকে হয়রান করা হয়েছে। দেখেন পুরা 120 বিঘা জমি পুরা পড়ে আছে এই মাঠে। কেউ কিছু টানি দিয়ে ছোট মোটর দিয়ে করি, বড় মোটর ধরেন পড়ে আছে, বড় মোটর নাই, কিভাবে দেখি করি। বিদ্যুতের অফিসে যাও কোনো কাজ হচ্ছে না। কৃষকদের এমন অভিযোগ নিয়ে নীরব ভেড়ামারা জোনাল অফিস। সেখানে গিয়ে পাওয়া যায়নি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার দেখা। অফিস সময়েও ফাঁকা চেয়ার, কোনো কর্মকর্তার রুমে আবার কর্মদিবসেও ঝুলছে তালা। এই ধরনের তথ্য তো আমার কাছে এরকম নাই, তবে পাম্প সংযোগ যেটা বলতেছেন এটা তো আমরা আগে তো একটা টাইমলি দেওয়া হতো, এখন তো আমরা সারা বছর পাম্পের সংযোগ দিচ্ছি। এবং আমার জানা মতে যে জামানতের টাকা জমা হয়েছে পেন্ডিং আছে এরকম আমার জানা নেই। হয়তো অন্য কোনো জটিলতা থাকতে পারে, কাগজপত্র বা লাইসেন্সের বিষয়, বিএডিসি লাইসেন্স নিতে হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম দিয়েছেন দায়ী সারা উত্তর। এরকম কথা তো হওয়ার কথা না। খুঁটি যদি লাগে, বেশি লাগলে ওইটা টাকা জমা দিতে হবে, কম হলে তো এটা ফেরত পাবে। আর আমার এরকম জানা নাই যে এরকম তার 6টা লাগার জায়গায় 5টা বা 7টার জায়গায় 6টা লাগছে। না, এটা ঘোরার প্রয়োজন বিষয় না। নির্মাণ করার পরে তারপরে আবার টাকা ফেরতের বিষয় থাকলে এটা তো ঘোরার কিছু নাই। সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভুক্তভোগী কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
ময়মনসিংহের ভালুকার আলোচিত কুমির খামারটিতে মানা হচ্ছে না সরকারি নিয়ম কানুন। পজিশন ফি বাবদ খামার কর্তৃপক্ষের কাছে কয়েক কোটি টাকা বকেয়া পড়েছে সরকারের। পাওনা আদায়ে বারবার চিঠি দিলেও উল্টো হয়রানির শিকার হচ্ছে বন বিভাগ। এদিকে চামড়া রপ্তানি বন্ধ থাকায় সম্ভাবনাময় কুমির খামারটি মুখ থুবড়ে পড়ার শঙ্কা রয়েছে। ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকার হাতিবেড়ি গ্রামে প্রায় 13.5 একর জায়গার উপর রেপটাইলস ফার্ম লিমিটেড নামে কুমিরের খামার গড়ে তোলেন মুশতাক আহমেদ। তার সাথে থাকা মেজবাউল হক শেয়ার ছেড়ে দিলে মালিকানা পান প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ময়মনসিংহের ভিতরে এত বড় একটা কুমির খামার আমি জানতাম না, আজকে এসে প্রথম দেখলাম, আর আগে কখনো দেখিনি। 10 টাকা আছে, মাঝে মাঝে বেশি আছে, আবার মাঝে মাঝে কম আসে, সবসময় 100 মান আসে না, কম বেশি হয়। যত্ন করলে আর কি মানে আরো অনেক উন্নত হইতো আর কি এই জায়গাটা। এরপর খামার দেখিয়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে প্রায় 60 কোটি টাকা ঋণ নেন তিনি। 2020 সালে অর্থ কেলেঙ্কারি মামলায় সরকার পিকে হালদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে হুমকিতে পড়ে খামারটি। 2022 সালে উচ্চ আদালত খামারটি পরিচালনার জন্য 6 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। এরপর 2023 সালে নিলামের মাধ্যমে খামারটি 38 কোটি 20 লাখ টাকায় উদ্দীপন এনজিওর কাছে বিক্রি করে দেয় ইন্টারন্যাশনাল লিজিং। 2019 সালে কুমির লালন পালন বিধিমালায় কুমির প্রতি বাৎসরিক 1000 টাকা পজিশন ফি নির্ধারণ করে সরকার। খামারটিতে প্রায় 4000 কুমির থাকলেও পরিশোধ করা হয়নি কোনো পজিশন ফি। এই দুইটারই লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সের যে সরকারের রেট আছে পজিশন ফি দেয় নাই। লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পজিশন ফি বাকি আছে। বিজনেস দেখা তো দায়িত্ব আমার হলো বিজনেসের সাপোর্ট দেওয়া, অ্যাক্সিলারেশন করা। সেই অ্যাক্সিলারেশনের জন্য আমার কাছে আসলে আমি সাপোর্ট দিব। আদালতের মাধ্যমে সবকিছুর সমাধান করে কুমির রপ্তানি কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন উদ্দীপনের উপদেষ্টা। বন বিভাগ আবার সাইটিস একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, কেমন সেই সাইটিস থেকে ওরা অনুমোদনটা নেবে, বুঝছেন? অনুমোদন নিয়ে সরকারকে দিলে তখন আমরা রপ্তানি করতে পারবো। অনেক ফর্মালিটি। পজিশন ফি সহজীকরণ, চামড়ার পাশাপাশি কুমিরের মাংস, দাঁত সহ অন্যান্য উপজাত দ্রব্য রপ্তানিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বন্যপ্রাণীকে যদি সংরক্ষণ করতে হয়, জীববৈচিত্র্যকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে এ ধরনের খামার যারা করছে তাদের প্রাণীর রেজিস্ট্রেশন থাকতে হবে। এই খামার থেকে 2010 সালে জার্মানিতে 67টি হিমায়িত কুমির ও 2014 থেকে 2019 সাল পর্যন্ত 1507টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দুপুরের বুলেটিনে আবারও বিরতি। ফিরে এসে আরও থাকছে। কক্সবাজারের জলাশয়ে 6 বছরে 213 শিশুর প্রাণহানি, অরক্ষিত পুকুর খাল আর অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। যাচ্ছে পরের খবরে। তিস্তা ব্যারাজ এবং তিস্তা নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ বিষয়ে আরও তথ্য জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সাঈদ অপু। অপু, তিস্তা ব্যারাজ এবং নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি তো পরিদর্শন করলেন মন্ত্রীরা, তো পরবর্তীতে আসলে এই অবস্থা উন্নত করার জন্য কি কি আশ্বাস তারা দিয়েছেন এলাকাবাসীকে? সাফাত, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিন্তু এটি দীর্ঘদিনের দাবি। সেই লক্ষ্যে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা কিন্তু আসলে এই দীর্ঘদিনের দাবিটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে কিন্তু তারা মাঠ পর্যায়ে একটি সমীক্ষা করেছেন। সেই সমীক্ষা ধারাবাহিকতা কিন্তু নীলফামারীতে আজকে যে সেচ ক্যানেল এবং দিনাজপুর যে সেচ ক্যানেল সবকিছু পরিদর্শন শেষে এই তিস্তা ব্যারেজে তারা এসে পরিদর্শন করেন এবং তিস্তা পরিদর্শন শেষে তারা একটি সমীক্ষার বৈঠক করেন। সেই বৈঠকে তারা যে বিষয়টি স্পষ্ট করেছেন যে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেই তাগিদে কিন্তু তারা এই 3 মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী তিনি এখানে এসেছেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী
তারা ওখানে এসেছেন এবং তারা এসে যেটি গণমাধ্যমকে জানিয়েছেন এটি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে তারা সমীক্ষা করে যাচ্ছে এবং এটি একনেকের মন্ত্রিসভায় এটি উত্থাপিত হবে, উত্থাপিত হলে বিল পাস হবে এবং বিল পাস হলে এই বৃহৎ এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব। এর ফলে কিন্তু তারা যেটা জানিয়েছেন এই মহাপ্রকল্প যে বাস্তবায়ন হয় তা মানে তাহলে যে তিস্তা নদীর শাসন এবং আন্তর্জাতিক যে মানে ইন্টারন্যাশনাল ওয়াটার অফ লজ যেটাকে তারা মানে বলছেন সেটি যেমন একদিকে বাস্তবায়ন হবে, তেমনি এই তিস্তা মহাপরিকল্পনা ঘিরে যে অর্থনৈতিক ইকোনমিক্যাল জোন এবং অর্থনৈতিক যেসব জোন গড়ে তোলার কথা সেটি তারা বাস্তবায়ন হবে। এর ফলে উত্তরাঞ্চলের যে অর্থনৈতিক শক্তি, চালিকা শক্তি সেটি আরো ত্বরান্বিত হবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যে যেমন বিশেষ নজরদারি রয়েছে তেমনি যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা সর্বাত্মকভাবে কাজ করছেন। তো সাফাত, এই ছিল আমার কাছে নীলফামারী ডাইলা তিস্তা ব্যারেজ থেকে সর্বশেষ খবর। আবু সাইদ অপু, আপনাকে ধন্যবাদ। তিস্তা ব্যারাজ প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু যেন এক নীরব ট্র্যাজেডি। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে নেমে অকালে ঝরে যাচ্ছে কোমল প্রাণ। সরকারি হিসাব মতে 6 বছরে এই দ্বীপে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে অন্তত 213 শিশু। বিশেষজ্ঞরা বলছেন বাড়ির পাশের পুকুরগুলো অরক্ষিত রাখাই এর মূল কারণ। অভিভাবকদের অসচেতনতাকেও দায়ী করলেন তারা। এবারের ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগের কথা। বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায় 3 বছরের শিশু ছায়েদ হাসান। অথচ বাবা মা জানতেই পারেনি কখন ছায়েদ পানিতে ডুবে গেছে। নিমিষেই ঈদের আনন্দ পরিণত হয় শোকে। ফুটফুটে সন্তানকে হারিয়ে মা জয়তুন্নেছা এখন পাগল প্রায়। প্রতিদিন দুপুরে পুকুর ঘাটে বসে অঝরে কাঁদেন। পথ চেয়ে থাকেন প্রিয় সন্তানের। মনে আশা হয়তো আবারও মা বলে ডাকবে তার ছোট্ট ছায়েদ। কুতুবদিয়ার ঘরে ঘরে এখন এমনই কান্নার রোল। রাস্তার ও পাশে গিয়ে হিন্দি তোয়াই এসছি তোয়াই দাদি মানে গাড়াত আরে মানুষ জানো নাই উগ্র মানুষ আসেন ছিল তো দাদিরা হদ্দে আয় পরে লাইমি গই পরে আমি সাদা আর বাচ্চা ভাইয়ে তুলিয়ের মেডিকেল নিয়ে গিয়ে মেডিকেল নিয়ে গিয়ে মারা। ছায়েদের মায়ের মতো প্রতিদিনই অসংখ্য মায়ের কোল খালি হচ্ছে এই দ্বীপে। বছরের পর বছর এখানে জ্যামিতিক হারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে 26 জন, 2022 সালে 31 জন, 2023 সালে 43 জন, 2024 সালে 42 জন এবং 2025 সালে রেকর্ড সর্বোচ্চ 52 জন শিশুর মৃত্যু হয়েছে। আর চলতি 2026 সালের প্রথম 6 মাসেই প্রাণ হারিয়েছে আরও 19 শিশু। কুতুবদিয়ায় গত 6 বছরে পানিতে ডুবে মোট 213 জন শিশুর মৃত্যু হয়েছে, যা পুরো কক্সবাজার জেলার মধ্যে সর্বোচ্চ। কুতুবদিয়ায় প্রতিদিন একটা না একটা শিশু পুকুর করে মৃত্যুবরণ করতেছে। এদিনেও আনজাহালি প্রক্রিয়া মসজিদের মধ্যে গিরে বেড়া না থাকানোর কারণে 7 বছরের রোগ্য বাচ্চা মারা গিয়ে পুকুরে ডুবে যাচ্ছে, কারণ মা বাবাও কাজ করতেছে, কোনো সদস্য নাই আর পুকুরের চারিদিকে কোনো বেড়া নেই। সচেতন মহল বলছেন উপকূলীয় এই দ্বীপে বেশিরভাগ বাড়ির চারপাশে রয়েছে অসংখ্য পুকুর ও খাল, অথচ এই জলাশয়গুলোতে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। একই সাথে রয়েছে মা বাবার নজরদারির অভাব। সাঁতার না জানার কারণে এই পুকুরগুলোই এখন শিশুদের জন্য নীরব মৃত্যুফাদ। শুধু সরকারি প্রচারণায় সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে সুরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের। 5 বছর এর কম বয়সী শিশুদের মধ্যে 3টি প্রধান মৃত্যুর কারণের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলোর পরেই ড্রাউনিংয়ের অবস্থান। শিশুদের যত বয়স বাড়বে 5, 6, 7 বছর বয়স হলে তাদেরকে অবশ্যই বেসিক লাইফ স্কিল যেগুলো আছে সাঁতার শেখানো, এটাও করা দরকার। কুতুবদিয়ায় পানিতে ডুবে মৃত্যুর এই খতিয়ান শুধু কোনো পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের আজীবনের কান্না ও অপূরণীয় ক্ষতি। এই নির্মম মৃত্যুর মিছিল থামাতে প্রশাসন ও অভিভাবক সচেতন হবে, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সাত দফা দাবি না মানলে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গ্রাহকরা পাচার করা অর্থ ফেরতের দাবি জানায়। এ সময় ইসলামী ব্যাংক নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল সহ 7 দফা দাবি তুলে ধরে গ্রাহকরা। তাদের এই দাবি বাস্তবায়ন না হলে আগামী 21 ও 22 জুন সারা দেশের গ্রাহকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালনের কথা জানান তারা। বলেন ওই 2 দিন ইসলামী ব্যাংক প্রধান কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করবে তারা। সংবাদ সম্মেলনে গ্রাহকরা আরো বলেন বিতর্কিত
ঋণ অনুমোদন ও অর্থ পাচারে ব্যাংকটি সংকটে পড়েছে। অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পুনরায় সচেতন গ্রাহক ফোরামের দেওয়া 7 দফা দাবি বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গায়ের জোরে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে ব্যাংকের প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে উৎসে কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এছাড়া কর্পোরেট সিন্ডিকেট, ব্যাংক ঋণে বৈষম্য ও প্রশাসনিক হয়রানিতে প্রান্তিক ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছে বলেও অভিযোগ করেন তারা। দুপুরে রাজধানীতে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষুদ্র রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য 7 দফা দাবি জানায় সংগঠনটি। প্রস্তাবিত বাজেটে 0.5% উৎসে কর ও 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। কয়েকটি বড় কর্পোরেট গোষ্ঠী খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন এ কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকতে পারছেন না। রেস্তোরাঁ পরিচালনায় একাধিক সংস্থার অনুমোদনের জটিলতা দূর করে ওয়ান স্টপ সার্ভিস চালুরও আহ্বান জানিয়েছেন তিনি। প্রান্তিক ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব না দিলে এই শিল্প ঝুঁকির মুখে পড়বে বলেও সতর্ক করেন বক্তারা। এছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন রেস্তোরাঁ শিল্প গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ আশা করে সংগঠনটি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, জনস্বার্থ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষার স্বার্থে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার পূর্বে এই বিষয়ে পুনর্বিবেচনা করা হোক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর প্রস্তাবিত উৎসে কর ও রেস্তোরাঁ খাতে বিদ্যমান সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে বাতিল করা হোক। রেস্তোরাঁ ও কেটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে 5% নির্ধারণের প্রস্তাব করছি। দুপুরের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এসে আরও যা থাকছে। নাইজারে বিমানবন্দরে গোলাগুলি, সেনাসহ নিহত 35 জন। হামলার দায় স্বীকার আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের।